পরিপ্রশ্ন প্রথম ভাগ স্বামী গুরু মহারাজের সাথে কথোপকথন। সম্পাদনা স্বামী রীতানন্দ। প্রশ্ন: একটি ছোট্ট ঘটনার কথা জানা যায় যেখানে শরৎ মহারাজ রেগে গিয়েছিলেন। স্বামীজি বলতেন তার বেলে বাছের রক্ত। মহারাজ, ঘটনাটি বলুন না। মহারাজ: ঘটনাটি শ্রী মায়ের অন্তিম সংস্কারের সময়ের। সবেমাত্র দাহকার্য সম্পন্ন হয়েছে। ভক্তেরা চিতাভস্ম থেকে শ্রী মায়ের দেহাবশেষ সংগ্রহে উদ্গ্রীব। শরৎ মহারাজ এটা দেখেন। আমি কখনোই তাকে এমন চিৎকার করতে শুনিনি। তিনি চিৎকার করে বলছেন, যারা এই দেহাবশেষ সংগ্রহ করছে তারা যদি প্রত্যহ যথাযথভাবে তার পূজা অর্চনা না করে তাহলে তাদের সর্বনাশ হবে, সর্বনাশ হবে। তিনি এত জোরে বলেছিলেন যে ভক্তেরা ভয়ে সেই দেহাবশেষ যথাস্থানে প্রত্যার্পণ করে। সেদিন উদ্বোধন থেকে বেলুড় মঠে পদযাত্রায় কি আপনি ছিলেন? না, আপনি বেলুড় মঠেই ছিলেন। মহারাজ: না, আমি পদযাত্রায় অংশ নিয়েছিলাম। শরৎ মহারাজও খালি পায়ে এসেছিলেন এবং সম্ভবত তার পায়ে ফোসকা পড়েছিল। সেটা একটা দারুণ গরমের দিন ছিল, জুলাই। প্রখর সূর্যের তাপে রাস্তায় এত গরম হয়ে গিয়েছিল যে অনেকেরই পায়ে ফোসকা পড়েছিল। উদ্বোধন থেকে বেলুড় মঠের মধ্যে কোন স্থানে কি থামা হয়েছিল? মায়ের শরীর মাঝখানে কি কোথাও রাখা হয়েছিল? মহারাজ: না। কেমন করে, কোথায় গঙ্গা পার করা হলো? মহারাজ: মায়ের শরীর প্রথমে কুটিঘাটে আনা হলো। সেখানে নৌকা প্রস্তুত ছিল, বেলুড় মঠের নিজস্ব নৌকা। মায়ের দেহ তাতে রাখা হলো। সাধুরা নিজেরা সেই নৌকা বাইল। বাকি সাধুভক্তরা অন্য একটি বড় নৌকায় গঙ্গা পার হলো। স্বামী শঙ্করানন্দ সমস্ত অনুষ্ঠানটি দেখাশোনা করেন। সেই একদিনই মাত্র শরৎ মহারাজকে রাখতে দেখেছিলেন? মহারাজ: হ্যাঁ, ওটি একটি বলার মতো ঘটনায় বটে। মহাসম্মেলনের 1926 সময়েও তিনি উচ্চকণ্ঠে সামান্য উষ্মা প্রকাশ করেন, আর কখনো তিনি এভাবে উষ্মা প্রকাশ করেননি। আরেকটি ঘটনা বলি। একবার জয়রামবাটি থেকে ফেরার পথে আমাকে এক রাতের জন্য চাপাডাঙ্গায় থাকতে হয়েছিল এবং কোনোভাবে আমার জপের মালা হারিয়ে ফেলেছিলাম। সকালে মার্টিন রেলে ফিরছিলাম, জপ করার জন্য খুঁজতে গিয়ে টের পাই সেটি হারিয়েছি। ফলে খুবই হতাশ হয়ে পড়েছিলাম। পরে স্টেশনে নেমে চাপাডাঙ্গায় হেঁটে ফিরে যায় এবং সেখানেও না পেয়ে সোজা উদ্বোধনে চলে আসি। মালায় জপ না হওয়ায় সারাদিন খাওয়া দাওয়া নেই আর হেঁটে চলেছি। খুবই ক্ষুধার্ত হয়ে পড়ি। ফিরে এসে শরৎ মহারাজকে সব বললাম। শুনে তিনি বললেন, বাঁদর, মালা হারিয়ে গেছে তো কি হয়েছে? মালা কি এতই জরুরি? এই সাতু, ওকে খেতে দে তাড়াতাড়ি, তারপর আবার নতুন মালা দিলেন। আপনি কতবার রাগ করেছেন? মহারাজ: আমার রাগ হয়, কিন্তু আমি গোপন রাখি, হাসি। আমি জনসমক্ষে প্রকাশ করি না। আমি একটি ঘটনা জানি যখন শরৎ মহারাজ খুব রেগে গিয়েছিলেন। ঘটনাটি ঘটে বাজার মঠে। পুরোহিত কাদা পায়ে ঠাকুরঘরে প্রবেশ করেছিল। শরৎ মহারাজ কাদা পায়ের ছাপ দেখতে পান। তিনি চিৎকার করে বলে ওঠেন, কে এটা করেছ? তারপর যখন পুরোহিত সামনে আসে তৎক্ষণাৎ শান্ত ভাব ধারণ করে তাকে বলেন, ঠিক আছে, আপনি যেতে পারেন। মহারাজ খুব বেশি হলে বাঁদর বলতেন। প্রশ্ন: ঠাকুরের অন্য সন্তানরাও তো খুব বকতেন শুনেছি। মহারাজ: হ্যাঁ, নিশ্চয়ই। আমি শুনেছি সন্তোষানন্দজি বলেছিলেন একবার ঠাকুরের তিথি পূজার দিন ভোগের জন্য মাছ রান্না হবে, আর সেটার দায়িত্বে রয়েছেন ভরত মহারাজ। দেখা গেল সে মাছ হারিয়ে গেছে, খুঁজে পাওয়া যাচ্ছে না। ঠাকুরের কয়েকজন সন্তান বসে আছেন মঠ বাড়ির গঙ্গার দিকের বারান্দায়। শরৎ মহারাজ বললেন, যা হওয়ার হয়ে গেছে, এক্ষুনি জাল ফেলে মাছ ধরে ভোগের ব্যবস্থা করো। তিনি একটুও উত্তেজিত হলেন না। প্রশ্ন: মহারাজ, আমার একটা প্রশ্ন আছে। আমি গোপীনাথ কবিরাজের তান্ত্রিক সাধনা ও সিদ্ধান্ত পড়েছি। তাতে মন্ত্র চৈতন্যের ব্যাপারে তিনি এক বিরাট আলোচনা করেছেন। অন্য
গ্রন্থও দেখেছি, মন্ত্র চৈতন্য কী তা আমরা জানতে চাই। মহারাজ, যে মন্ত্র তাৎক্ষণিক ফল প্রদান করবে। কেমন করে? মহারাজ, মন্ত্রোচ্চারণের মাধ্যমে তাতেই কোনো ব্যক্তির আধ্যাত্মিক উন্মেষ ঘটবে, মন্ত্র চৈতন্য স্বরূপে বিরাজ করে। প্রশ্ন, স্বামীজি বলেছেন আজ আমি স্বর্ণাক্ষরে মন্ত্র দর্শন করেছি। মহারাজ, আমি জানি না কোন ভাষা, বাংলা না হিন্দি। হাসি। প্রশ্ন, সেখানে কোনো একটি প্রক্রিয়া আছে কি? মহারাজ, প্রক্রিয়া না, কোনো চেতন প্রক্রিয়া নেই। যদি তুমি প্রকৃত আন্তরিকতা ও মনোযোগ সহকারে মন্ত্রজপ করো তাহলে মন্ত্রের চৈতন্য হয়, সেটি তখন কার্যকরী হয়। প্রশ্ন, হৃদয়কে কি করে মন্ত্রে প্রতিষ্ঠিত করা যায়? মহারাজ, যদি তোমার হৃদয় থাকে তবেই তুমি জানবে কি করে তা প্রতিষ্ঠা করা যায়। হাসি। বেশিরভাগ লোকই হৃদয়হীন। প্রশ্ন, একজন পশ্চিমী যদি আপনাকে জিজ্ঞাসা করে বেদান্ত জানতে গেলে আমার কোন বইয়ের প্রয়োজন? মহারাজ, স্বামীজির বই। প্রশ্ন, আপনার পছন্দের কি কোনো ক্রমতালিকা আছে? মহারাজ, বেদান্ত বিষয়ে স্বামীজির অনেকগুলি বক্তৃতা আছে, কোনো বিশেষ পছন্দ কিছু নয়। আমি যখন কলেজের ছাত্র তখন শোভনলাল দাশগুপ্ত নামে একজন আমাকে জিজ্ঞাসা করেন রামকৃষ্ণ মিশন কী, এটি কি কোনো সমাজসেবামূলক অথবা হোমিওপ্যাথিক বেদান্ত? বোঝো কথা, সমাজসেবা ও হোমিওপ্যাথি বেদান্ত। প্রশ্ন, আপনার সঙ্গে তাঁর যোগাযোগ কীভাবে? তিনি কি আপনাদের শিক্ষক ছিলেন? মহারাজ, হ্যাঁ, তিনি আমাদের অধ্যাপক ছিলেন। তিনি একদিন জিজ্ঞাসা করেন যে আমি মুক্তি পেতে আগ্রহী কিনা। উত্তরে বলি না, সেরকম তো মনে হয় না। তিনি বললেন তোমার মুক্তি আকাঙ্ক্ষা করা উচিত। বললাম আমি আগ্রহী নই, যদি তাই হতো তাহলে বেদান্ত বোঝার জন্য আমি আপনার কাছে আসতাম না। সত্যি সত্যি সেই সময়টি বিশেষ বৈচিত্র্যপূর্ণ ছিল। ঠিক মনে নেই কোন বছর, মনে হয় আমি তখন ফিলোসফি অনার্সের ছাত্র। আমাদের ক্লাসে 6জন ছাত্র ছিল, সেই জন্য অধ্যাপকদের সঙ্গে আমাদের খুব নিবিড় যোগাযোগ ছিল। তিনি বলতেন কম বয়সে তিনি কথামৃত পড়েছেন, এখন মনে করেন তিনি সেই অবস্থা থেকে উন্নততর হয়েছেন। প্রশ্ন, কেউ কেউ বলেন জীবনের শেষ ভাগে স্বামীজি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বর্ণপরিচয় পড়েছিলেন। কেউ নাকি জিজ্ঞাসা করেছিলেন আপনি বর্ণপরিচয় পড়ছেন কেন? উত্তরে তিনি বলেন প্রথম জীবনে আমি এই বইটি পড়েছিলাম আর এখন এই বই পড়ার মাধ্যমে এর লেখককে জানার চেষ্টা করছি। মহারাজ, হ্যাঁ, আমিও শুনেছি। আমি বিদ্যাসাগর স্কুলে পড়েছি। তোমরা জানো বিদ্যাসাগর স্কুলের বিষয়ে? শ্যামবাজারে মাস্টারমশাই এই স্কুলের শিক্ষক ছিলেন এবং শ্রী রামকৃষ্ণের বেশ কয়েকজন শিষ্য এখানে পড়াশোনা করেছেন। বাবুরাম মহারাজ আরও কয়েকজন পূর্ণ বিদ্যাসাগরের স্কুলে পড়েছেন। ক্রমশ